জিও টু জিওর কথা বলছিলেন, আসলে আমরা দেখছিলাম ভারত পাকিস্তানের যখন এরকমটা হয়েছিল তখন একটা আলাদা মডেল তৈরি করা হয়েছিল, আলাদা মডেলের খেলা তৈরি হচ্ছিল। বাংলাদেশের ক্ষেত্রে সেরকম মডেলে কেন আমরা যেতে পারছি না? কেন পারছি না সেটা তো ভালো বলতে পারবে আইসিসি, সেটা তো আমি বলতে পারবো না। বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত, যেক্ষেত্রে সবাই এই কথা বলছে। আই হোপ যে এটা নিয়ে ইন ফিউচারে যদি আবার কখনো এরকম হয়, তাহলে হয়তো বা আইসিসি আবার ভালোভাবে বিবেচনা করবে বাংলাদেশ বা ইন্ডিয়ার ম্যাচ বা যে কোনো ম্যাচ এরকম সিচুয়েশন যদি হয়। বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না এবং সেই সাথে বাংলাদেশের যে সাংবাদিক তাদেরকেও প্রথমে ক্রেডিশন দিচ্ছিল না, মাঝখানে এখন আবার কিছুটা দিচ্ছে আর কি। সবকিছু মিলে এই যে বাংলাদেশের সাথে ভারতের যে আচরণ, আইসিসির যে আচরণ, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? না, প্রথমত খেলার যে বিষয়টা, এটা তো একটা ধরেন মানে একটা জিও পলিটিক্স বিষয়। এটা নিয়ে আমার আসলে বলার কোনো ইয়ে নাই, রাইটস নাই, কারণ যেহেতু একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইস্যু হয়ে গেছে, সো এটা নিয়ে। বাট সাংবাদিকদের যে বিষয়টা হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক, কারণ সাংবাদিকরা তো সব দেশেই খেলা কাভার করার সেই তাদের এখতিয়ার আছে, এবং সাংবাদিকরা তো আপনি যদি প্রচার না করতে পারে, সেটা তো আইসিসির জন্য একটা ব্র্যান্ডের জন্য, বাংলাদেশে এত বড় একটা মানে ক্রিকেটিং ন্যাশন কান্ট্রি, তো বাংলাদেশে তো ওই জিনিসগুলো প্রচার করতে পারবে না। তো এই দিক থেকে আমি বলবো যে এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। এটা যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো, এবং এটাও ঠিক যে আপনারা যেহেতু যে ইস্যুগুলো নিয়ে আসলে এত কিছু হলো যে সিকিউরিটি রিজন, আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন যখন ইন্ডিয়াতে যাবেন। যারা নীতি নির্ধারক ছিলেন, মানে আইসিসি বলেন, বিসিবি বলেন, বিসিসিআই বলেন, যাই বলেন, তারা জিনিসটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেননি, বিষয়টাকে আপনার এরকম মনে হয় কিনা? না, এটা দেখেন, আমি বাইরের থেকে এই কমেন্টসগুলো আমার করাটা ডিফিকাল্ট, কারণ আমি ভিতরে কি কথা হয়েছে, কি তাদের কি মেল চালাচালি হয়েছে, এটা তো আমি বলতে পারবো না। বাট এটা ফ্রম দ্য বিগিনিং যখন স্টার্ট হয়েছিল ইস্যুগুলো, তখনই আমার মনে হয় যে এক জায়গায় বসে যদি আমরা সমাধান করতে পারতাম, হয়তো বা সিনারি ডিফারেন্ট হতো। বাট আমার মনে হয় এখন টু লেট, এখন আর সম্ভব না। তো হয়তো বা ডেফিনেটলি বাংলাদেশের জায়গা থেকে দেশের একটা সম্মানের কথা চিন্তা করেছেন, সেই ক্ষেত্রে একটা ডিসিশন নিয়েছে। ক্রিকেটিং ইমোশনের জায়গা থেকে যদি বলেন, দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, বাংলাদেশ বিশ্বকাপে মানে সরাসরি কোয়ালিফাই করার পরেও বিশ্বকাপে খেলা হচ্ছে না। বাংলাদেশের দর্শকদের কথা যদি চিন্তা করেন, ক্রিকেটারদের কথা যদি চিন্তা করেন, মানে ওভারঅল বাংলাদেশ তো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি, ওই ইমোশনের জায়গা থেকে যদি চিন্তা করেন, আপনার কেমন লাগে যখন মাঠে খেলা হবে, অন্য টিম খেলবে? ভাই, সত্যি কথা বলতে কি, আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। তো ওই দিক থেকে আমার মতো মানে মিলিয়ন পিপল আছে যারা হয়তো ভাই এই জিনিসকে স্কিপ করবে, তাদের টাইমটাকে ভ্যালু দিবে। তো ওই দিক থেকে বলবো যে ক্রিকেটিং জায়গা থেকে মানে ক্রিকেটটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু বাংলাদেশের এত বড় ফ্যান বেজ একটা কান্ট্রি। সো ওই দিক থেকে বলবো যে এই পুরো ফ্যান বেসটা বাংলাদেশের কাছ থেকে পাবে না, বা অমক ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই, যেটা আমাদের ক্রিকেট হিস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। তো আমি মনে হয় যে এটা আমাদের ক্রিকেট নেশন কান্ট্রি হিসাবে এটা করা উচিত, যে একটা ভালোভাবে একটা রিটায়ারমেন্ট দেওয়া উচিত একজন। আমার সাইড থেকে শেষ প্রশ্ন, সাকিব আল হাসানের সাথে আপনার কথা হয় বা দেখা হয় অনেক সময়, সাকিব অনেক জায়গায় ক্রিকেট খেলছে, তাকে আসলে কেমন দেখছেন? ফিটনেস ওয়াইজ কেমন আছেন? বাংলাদেশের হয়ে খেলা কতটা আসলে সম্ভব? দেখুন, সাকিবটা এখন এইভাবে বলছে না যে আমি আরো 2 বছর ক্রিকেট খেলবো। সাকিব বলতেছে আমি দেশে রিটায়ার নিতে চাই, দ্যাট মিনস সে একটা সিরিজ খেলতে চাই। আর এই টাইমে আপনি সাকিবের সাথে যদি ফিটনেস চিন্তা করেন, অনেক কিছু হয়তো বা ইয়াং ছেলেদের থেকে সে পিছিয়ে আছে। বাট সাকিব লাইফে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, আমার মনে হয় যে তার ওই ফিটনেসের থেকে তার যে গেম সেন্স, গেম অ্যাওয়ারনেস যেটা আছে, এটা অনেকের থেকে 1000 টাইম বেটার। তো তার এক্সপিরিয়েন্স এবং তার যে মেধা, আমার মনে হয় যে এটাই অনেক বড় মানে ইম্প্যাক্ট ফেলে একটা মাঠে। ইতিমধ্যে সাকিব আল হাসানকে নিয়ে একটা কথা উঠেছে, সাকিবকে আবার বোর্ড ফেরাতে চাই একটা কথা উঠেছে। আপনার কি মনে হয়, এর আগে আমরা সাকিব নিয়ে অনেকবার আলোচনা দেখেছি, বোর্ড নিজেরা উঠে গেছে, আদৌ কি সম্ভব যে পরিস্থিতি ছিল বা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে সাকিবকে এনে বাংলাদেশে খেলানো, নাকি বোর্ড শুধুমাত্র ফাঁকা বলে দিচ্ছে? দেখুন, অসম্ভবের তো কোনো কিছু আমি দেখি না আসলে। যখন শুরু হয়েছিল, সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল, এবং তখনও কিন্তু মানুষজন ওইভাবে জিনিসটা রিয়াক্ট করে নাই যে সাকিব বাংলাদেশে আসবে। সাকিব তার আগে পাকিস্তানে খেলেছে, সাকিব তো একজন দেশেরই প্লেয়ার। সাকিব ওই যখন 5ই আগস্টে কি হয়েছে, তখন তো সবাই দেখেছে সাকিব কোথায় ছিল, এবং সে তখন কানাডাতে ছিল, সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল ওই দিন। তো ওই দিক থেকে তো সবার চোখ তো ওপেন। তো সাকিব আসাটাই স্বাভাবিক ছিল, এবং সাকিব খেলাটাও স্বাভাবিক ছিল। বাট এর ভিতরে যে কি এত কিছু হলো, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন, তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার, এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে
নেক্সট জেনারেশন যারা আসবে অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে, এটা দেখেও আমাদের নেক্সট জেনারেশন যেন ইন্সপায়ার হয় যে সাকিব ভাইয়ের মতো রিটায়ারমেন্ট নিতে চাই। মানে পরিচালনা পর্ষদটা কি আপনার কাছে মানে খুব ভালো মনে হয় কিনা? মানে আমরা প্রায়ই শুনছি এক একজন পরিচালক হয় কেউ কখনো বেফাস মন্তব্য করে ফেলছেন, কারোর বিরুদ্ধে ফিক্সিং এলিগেশন উঠছে, মানে পরিচালনা পর্ষদটাকে আপনি কিভাবে? দেখুন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ কে কিভাবে পরিচালনা পরিষদ চালাচ্ছেন বা এটা নিয়ে আমার বলার কোনো ইয়ে নাই, কেয়ার নাই, কারণ আমি এগুলো নিয়ে আপনি বলবো না। বাট আমি অ্যাজ এ বুলবুল ভাইকে যতটুকু চিনি ব্যক্তি হিসাবে, বা ফারুক ভাইকে আমি যেভাবে ব্যক্তি হিসাবে চিনতাম, এদের চিন্তা ভাবনা ভালো ছিল, বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো কিছু করার ইচ্ছা ছিল। বাট বুলবুল ভাই স্টিল চেষ্টা করতেছে। আই হোপ যে জানি না কয়েকদিন উনি থাকবেন বা আমরা ওনার সাথে ওনার এক্সপিরিয়েন্স নিতে পারবো। যদি নিতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেনিফিটেড হবে, না নিতে পারলে এটা আমাদের জন্য মনে করি ব্যাড লাক। থ্যাংক ইউ ভাই। আপনার মানে এবারের বিপিএল এ কোচিং এক্সপিরিয়েন্সটা ভিন্ন একেবারে। না, ইটস বিন ফ্যান্টাস্টিক, কারণ আমার কাছে মনে হয়েছে যে মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি যেহেতু সিডনিতে কোচিং করাচ্ছি একটা ক্লাবের হয়ে এবং নিজেও খেলছি ওখানে, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে একটা বড় ইভেন্টে ফার্স্ট টাইম একটা ব্যাটিং কোচ হিসাবে এবং বড় বড় প্লেয়ারদের সাথে কাজ করাটাও আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল। এবং আই হোপ যে ইন ফিউচারে যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজি ঢুকতে পারি বা কাজ করতে পারি, এটা আমার এক্সপিরিয়েন্স কাজে দেবে এবং আমি ভবিষ্যতে বা দেশের ক্রিকেট বা যে কোনো দেশের ক্রিকেটই হোক না কেন, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি মনে করি এনাফ হবে। বিপিএল বলছিলেন যে তার সঙ্গে আপনার দু একদিন পরপরই কথা হয়, মানে এই যে আলোচনাটা শুরু হলো যে তিনি আবারও আসতে পারেন এবং এখানে এসে তার মানে ফেয়ারওয়েল সিরিজ কিংবা গেমটা খেলতে পারেন, এই বিষয়টা নিয়ে উনি কি বলছেন? মানে ওনার সাথে এই রিলেটেড কথাবার্তা হয়েছে, এক্সাইটেড নিশ্চয়ই উনি। দেখুন, প্রথমত এখন তো বাংলাদেশের সামনে নির্বাচন, হয়তো আমার মনে হয় না যে নির্বাচনের আগে সাকিব বাংলাদেশে আসবে। আর বাট গভর্নমেন্ট বা যারা আমাদের বোর্ড কি ডিসিশন নিয়েছে ওনার সাথে কি কথা বলছে এটা তো আমি জানি না। বাট ওভারঅল ওর সাথে আমার মানে যখন কথা হয় তখন আসলে আমরা অন্য বিষয়গুলো নিয়ে, প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বেশি হয়, ক্রিকেটিং বিষয়গুলো নিয়ে কথা বেশি হয়, এইসবগুলো নিয়ে অত বেশি আলোচনা হয় না। যখন খুব হয় তখন ও বলে যে বাংলাদেশ ক্রিকেট সে মিস করে এবং বাংলাদেশ ক্রিকেট কোথায় ছিল এবং এখন কোথায় আছে এই সব বিষয়গুলো নিয়ে কথা হয়। বাট সে বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই বোর্ডটা তো অল্প কিছুদিন হয়েছে, আপনি মানে ইলেকশনের আগে কথা বলেছিলেন, সবাই অনেক প্রত্যাশা করছিলেন আমিনুল ইসলাম বুলবুলের কাছে। আপনি এখন পর্যন্ত এই সব সময়ের মধ্যে এই বোর্ডটাকে যদি আপনার বলতে হয় যে কোনটা সাফল্য দেখলেন আর আপনার যদি মনে হয় যে কোন জায়গাটা ল্যাকিং আছে? দেখুন, সোফার আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বুলবুল ভাইয়ের সাথে যখনই পার্সোনালি কথা বলেছি বা বলি, তখনই ওনার যে প্ল্যানগুলো আছে আমার মনে হয় ওটা উনি এক্সিকিউট করার এনাফ পাচ্ছেন না, কারণ যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের একটা মনে হ্যাবিটে পরিণত হয়ে গেছে এজ এ নেশন হিসাবে, মানে জাতি হিসাবে। কারণ আমরা বাইরে অনেক বিষয়গুলো ভিতরে নিয়ে আসছি খেলার সাথে, এগুলা আমার কাছে মনে হয় এটা উচিত না। কারণ ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখা উচিত, ক্রিকেট একটা বোর্ড, একটা জায়গা, যে জায়গাতে রাজনীতি না ইনক্লুড করাই ভালো। তাহলে বাংলাদেশ ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার বলেন এবং বাংলাদেশ ক্রিকেটের সব কিছু চেঞ্জ হবে। যদি সব কিছু হজবরল অবস্থা থাকে তাহলে আসলে কোনো কিছুই ভালো হয় না। তো ওই দিক থেকে বলবো যে এখন বুলবুল ভাই ঠিকভাবে কাজ করতে পারতেছে কিনা এটা আমি জানি না, আপনারা সবাই জানেন। বাট ওনার কি প্ল্যান, উনি কীভাবে এক্সিকিউট করতেছে উনি ভালো বলতে পারবেন। বাট আই হোপ যে ওনার যে প্ল্যান আছেন উনি যদি প্রপারভাবে আমরা করতে দিতে পারি, ভালো কিছু হয়তো বাংলাদেশ। ওভারঅল আপনার এবারে ইভ্যালুয়েশনটা কি কেমন ছিল? লাস্ট টাইম আমরা অনেক সমস্যা দেখেছিলাম, এবার একটা চ্যালেঞ্জ ছিল যে সেইটাকে কাটায় ওঠা। আপনি দেখেন, সোফার আমি বলবো যে এটা বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ যেভাবে বিপিএল হোক না কেন আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো, অনেকে অনেক রকম কথা বলেছে কেন এভাবে হচ্ছে। দেখেন, না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের 100 প্লেয়ার কিন্তু যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পারতো না এবং তারা ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতিগ্রস্ত হতো। তো ওই দিক থেকেও তারা অ্যাটলিস্ট কিছুটা হলেও তো সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, পেমেন্ট ইস্যু থাকে কিছু, বাট সেগুলো তো বোর্ড রেসপন্সিবিলিটি যদি নিয়েছে, আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারগুলো তো অ্যাটলিস্ট তারা বেনিফিটেড হয়েছে। তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেহেতু একটা বিপিএল শেষ করেছে বোর্ড, এটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট দেওয়া উচিত। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।